মেজর ডালিম বলছেন আমাদের বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তান কিন্তু আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে নাই, হত্যা করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। পাকিস্তান বাংলাদেশের কাছে নতজানু হয়নি, পাকিস্তান ভারতের কাছে নতজানু হয়েছে। শেখ হাসিনা যে ইতিহাস আমাদেরকে শুনিয়েছে, এই ইতিহাসের সাথে মেজর ডালিমের বলা ইতিহাস সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন, এবং প্রকৃত ইতিহাস আমরা মিলাতে পেরেছি যে মেজর ডালিম সত্য কথা বলছে। আপনাদের মুসলমানদের মধ্যে শুকরের মাংস, শুকর মুখে আনা যেমনটা একটা খারাপ অন্যায় চোখে দেখা হয়, মেজর ডালিমের নাম মুখে আনা, উচ্চারণ করা এরকম একটা অন্যায় কাজ ছিল। এটা এস্টাবলিশ করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু আমরা যখন বিভিন্ন বই পুস্তকে পড়তাম এবং বিভিন্ন ইতিহাস শুনতাম, তখন আমরা দেখেছি যে এই মেজর ডালিম একজন প্রকৃতপক্ষে বাংলাদেশের পক্ষে ব্যক্তি ছিলেন এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি ছিলেন। এই দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশের জনগণ তাকে একজন দেশদ্রোহী হিসেবে তাকে চিনত? তার একমাত্র কারণ, তিনি ভারতের কাছে কখনো নতজানু হয় নাই, এবং ভারতের যে আপনার সরকারের কাছে, ক্ষমতাসীনদের কাছে কখনো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য সে রাজি হয়নি। এজন্য ভারত খুব সুকৌশলে আমাদের দেশপ্রেমিক মেজর ডালিমকে বাংলাদেশের কাছে, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে একজন মীর জাফর হিসেবে পরিচয় দান করানোর জন্য যা করা লাগে তাই করেছেন। এখন আমি যদি বলি, আমি আপনার এই যে বাংলাদেশে আমাদের 16ই ডিসেম্বর যে পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের কাছে যে আত্মসমর্পণ করে, না আমরা যুদ্ধ করবো না, আমরা হেরে গেছি, এই যে এই আত্মসমর্পণের যে একটা ছবি আছে, এই ছবিতে দেখবেন আমাদের বাংলাদেশের কোনো সেনা কমান্ডার নাই এখানে। তাহলে এরা কাদের কাছে আত্মসমর্পণ করেছে? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সেনাবাহিনীর কাছে। এই ছবিটা বিগত 53 বছর ধরে যখনই 16ই ডিসেম্বর কিংবা স্বাধীনতা দিবস কিংবা এদের ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা হয় রাষ্ট্রীয়ভাবে, এই আলোচনাগুলোতে এই ছবিটা পিছনে রাখার চেষ্টা করে সর্বাত্মকভাবে। কেন? এটাই মিন করে না পাকিস্তান বাংলাদেশের কাছে নতজানু হয়নি, পাকিস্তান ভারতের কাছে নতজানু হয়েছে। এটার প্রতিশোধমূলক হিসেবে ব্যবহার করা হয়। কারণ আপনারা জানেন যে 1947-এর দেশভাগের পরে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ লাগে। এই যুদ্ধে কঠিনভাবে, লজ্জাজনকভাবে ভারত হেরে যায়। এই হেরে যাওয়াকে টার্গেট করে ভারত সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানকে দুভাগে ভাগ করতে হবে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একসাথে রাখা যাবে না। একসাথে রাখতে গেলে আমরা তাদের কাছে নতজানু নীতিতে, পররাষ্ট্রনীতি মেনটেন করে আমাদেরকে চলতে হবে। এই পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশ নামক দুটি রাষ্ট্র করার জন্য যা যা ষড়যন্ত্র করা লাগে, এই ষড়যন্ত্রের একটা অংশ ছিল, একটা নিয়ামক ছিল হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করে পরবর্তীতে এই বাংলাদেশ নামক ভূখণ্ড তৈরি করার জন্য সে ভারত কাজ করেছে। কিন্তু আমরা যতটুকু জানি, শেখ মুজিবুর তিনি হচ্ছে এই দেশ বিভক্ত চায়নি, তিনি চেয়েছিলেন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটা তো একদম আপনি জানবেন যে তাজউদ্দিন আহমেদের মেয়ে, তার বইয়ে লেখা আছে, তাজউদ্দিন আহমেদ যখন বঙ্গবন্ধুর কাছে সেই ঘোষণাপত্র নিয়ে যায়, কারণ তারা জানতো যে বঙ্গবন্ধু যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন, যাতে তিনি একটি ঘোষণা দিয়ে যেতে পারেন, এটার পরবর্তীতে দেশবাসীকে শোনানো হবে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তখন কিন্তু তিনি হচ্ছে আপত্তি জানিয়েছিলেন যে তিনি এই ঘোষণাপত্র দিবে না, বা একটা রেকর্ডও করে দিতে বলেছিলেন, সেই রেকর্ডও তিনি করে যাননি। তিনি বলেছিলেন যে 27 মার্চ হরতাল ডাকা হয়েছে, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। তাজউদ্দিন আহমেদ মনে কষ্ট, ক্ষোভ নিয়ে তিনি বাসায় ফিরে আসেন। তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের বইয়ে স্পষ্টভাবে লেখা আছে। তাহলে বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতা চাইনি, তিনি ঘোষণার পক্ষেও ছিলেন না, তিনি স্বেচ্ছায়
পাকিস্তানে কারাবরণ করেছেন এবং তার পরিবারকে পাকিস্তানি হানাদার বাহিনীর শেল্টারে এখানে বাংলাদেশে রেখে গিয়েছেন হেফাজতে, যেটা মেজর ডালিমের স্বীকারোক্তিতেও আমরা দেখতে পাই। আপনি এই বিষয়টি বলবেন? না, আমি এই জন্য একটু আমি আসলে আমার পড়া এবং শোনা ইতিহাস আমি বলছিলাম। আমি তো আমার যে জন্ম যেহেতু আপনার 90-এর পরে, ঠিক আছে, এই জন্য আমার পড়া এবং শোনা ইতিহাস আমি বলছিলাম। আমি 71-এর কথা বাদই দিলাম, বর্তমান 24-এর জেনারেশনের কথা যদি আমি বলি, তাহলে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের পরে আমাদের বাংলাদেশে যে সমস্ত মেধাবী আছেন, জিয়া রহমানকে যদি বলি, আপনার পরবর্তীতে আমাদের অনেক মৌলানা ভাসানী থেকে শুরু করে যত মেধাবী আছে, বর্তমানে যদি আমি বলি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসা যারা কিনা ভারত বিরোধী রাজনীতি করছেন, এরকম একটা নাম যদি বলি আমি, আপনার আমাদের ডুয়েটের আব্রাহাম ফাহাদের কথা যদি বলি, এরকম তীক্ষ্ণ মেধাবী যারা কিনা ভারতের বিপক্ষে আওয়াজ তুলে এদেরকে কিন্তু মেরে ফেলছে, এদের কণ্ঠরোধ করা হচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে যাতে করে ভারতের আমরা অধীনস্থ যাতে থাকি, আমরা ভারতের অধীনস্থ যাতে থাকতে না হয়, মেজর ডালিমের এই উচ্চারিত কণ্ঠে মিলিয়ে আমাদের উচিত আমাদের সামনে এগিয়ে যাওয়া। শেখ হাসিনার দেওয়া ইতিহাস এবং শেখ হাসিনা যে বাংলাদেশের ইতিহাস যে লুকায়িত রাখার যে অপচেষ্টার ইতিহাস, ওই ইতিহাসের সাথে আমি মিলানোর চেষ্টা করছিলাম। কিন্তু শেখ হাসিনা যে ইতিহাস আমাদেরকে শুনিয়েছে, এই ইতিহাসের সাথে মেজর ডালিমের বলা ইতিহাস সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন। এবং প্রকৃত ইতিহাস আমরা মিলাতে পেরেছি যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে যে ইতিহাসটা আমাদের কাছে লুকানোর চেষ্টা করেছে, ওই ইতিহাসের সাথে মেজর ডালিমের ইতিহাস পুঙ্খানুপুঙ্খ মিলে যায়। তো এটাতেই আপনার প্রকৃতপক্ষে পরিচিতি লাভ প্রমাণ করে যে মেজর ডালিম সত্য কথা বলছে। দেখুন, শেখ কামাল কিন্তু একজন নারী লোভী ব্যক্তি ছিলেন এবং সে এমন ব্যক্তি ছিলেন এলাকায় কোনো মহিলা শান্তিতে ঘুমাতে পারতেন না, তাদের ইজ্জত হরণ শেখ কামাল করতেন। এলাকাবাসী যখন বিচার চাইতেন তখন শেখ মুজিবুর রহমান বিচার করতেন না, একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন। শেখ মুজিবুর রহমান এমন জঘন্য ব্যক্তি ছিল যার কারণে বিচার পেতেন না। সে কিভাবে জাতির পিতা হয়? আমি যদি বলি যে জাতির পিতা হতে পারে আপনার ইসলাম ধর্মের অনুসারে যদি হয়, আদম হতে পারে, ইব্রাহিম হতে পারে, হযরত ইব্রাহিম হতে পারে।